একটি মেয়ে যখন ফ্ল্যাটে ছিল হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটে আর এতে করে সে বেশ আহত হয়। তাকে হসপিটালে নেওয়া হয় আর এরপরেই তার জীবন পুরোপুরি বদলে যায়। মেয়েটার সাথে কি হয়েছিল আর শেষে এমন একটা টুইস্ট আসে যেটা তো পুরোই অবাক করে দেওয়ার মতো। তো এই মেয়েটা কে আর তার সাথে কি হয়েছিল আর শেষেই বা কি ঘটবে, এই সবকিছুই দেখানো হবে আজকের মুভিতে। সাসপেন্স, থ্রিলার এবং অন্যরকম একটা টুইস্টে ভরা মুভি আজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম ফেস, যেটা মূলত মালায়ালাম ভাষায় রিলিজ হয়েছে কিন্তু কান্নাডা, তামিল এবং তেলুগু ভাষায়ও ডাব করা হয়েছে। তো আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই নিত্যাকে দেখানো হয় যে তার ফ্ল্যাটেই ছিল। অন্যদিকে নিত্যার ফোনে একটা ফোন আসে। নিত্যার ফোনটা ফ্লোরে পড়েছিল আর যখনই নিত্যা যে তার ফোনটা রিসিভ করে আর তখনই সেই ফ্ল্যাটের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আর এতে নিত্যা গুরুতরভাবে আহত হয়। নিত্যা এরপরে যখন চোখ খোলে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। তার সামনে একজন ডক্টর ছিল। ডক্টর নিত্যাকে বলছিল ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করো, এখন তোমার কেমন লাগছে? নিত্যা জিজ্ঞেস করে আমার কি হয়েছিল আর আমি এখন কোথায় আছি। ডক্টর বলে আসলে তোমার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। তোমার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছিল। আজ 4 দিন যাবৎ তুমি অজ্ঞান হয়ে এই হসপিটালে পড়ে রয়েছো। আজকে তোমার জ্ঞান ফিরল। ডক্টর তাকে আরও জিজ্ঞেস করে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, তোমার কিছু মনে আছে? কিন্তু দেখা যায় নিত্যার আসলে এই বিষয়ে কিছুই মনে ছিল না। নিত্যাকে যে হসপিটালে নিয়ে এসেছিল ডক্টর তাকে বলে নিত্যার 4 থেকে 5 দিনের মেমোরি লস হয়ে গেছে, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই সেখানে একজন পুরুষ ডক্টর আসে আর পুরুষ ডক্টরকে দেখার সাথে সাথেই নিত্যা বলতে থাকে মাইকেল, তুমি কোথায় ছিলে? আমার কাছে এসো, আমাকে বাড়ি নিয়ে চলো। তখন সেই ডক্টর নিত্যাকে শান্ত করে আর বলে আমি মাইকেল নই। এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায় নিত্যা আর বলে তুমি এমনটা কেন বলছো মাইকেল? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিত্যা। আর এরপরেই যখনই সে তার মাথায় চাপ দিতে শুরু করে ঠিক ওই সময়টাতে সে আবারও অজ্ঞান হয়ে যায়। পরের দিন নিত্যার যখন আবারও জ্ঞান ফেরে সেই ডক্টর নিত্যার কাছে আসে আর বলে আসলে দুর্ঘটনার সময় কি হয়েছিল তোমার কি কিছু মনে আছে? আসলে সেই দুর্ঘটনার পরে তোমার মাথায় অনেক বেশি আঘাত পেয়েছো, যার ফলে তোমার কিছু মেমোরি লস হয়ে গেছে। চিন্তার কোনো বিষয় নেই, এটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই মেমোরি আবারও ফিরে আসবে। কিন্তু আমার একটা কথা জানার ছিল, গতকালকে যখন তোমার জ্ঞান ফিরেছিল একজন ডক্টর সেখানে আসার পরেই তুমি তাকে মাইকেল মাইকেল বলে ডাকছিলে, এই মাইকেলটা আসলে কে? নিত্যা বলে মাইকেল আমার বয়ফ্রেন্ড আর আমরা একই সাথে লিভ ইন রিলেশনশিপে রয়েছি। জ্ঞান ফেরার পরে সেখানে যে ডক্টর এসেছিল সেই মাইকেল। তখন সেই মহিলা ডক্টর বলে না নিত্যা, ওই লোকটা মাইকেল নয়, উনি ডক্টর অ্যালেক্স। আর আপনাকে এই হসপিটালে কোনো মাইকেল নিয়ে আসেনি, বরং একজন মহিলা নিয়ে এসেছিল। আর এরপরেই খবর পেয়ে আপনার মা হসপিটালে আসে, এছাড়া আর কেউ নেই। একটু পরেই সেই মহিলা ডক্টর তার কেবিনে 2 জন ওয়ার্ড বয়কে ডাকে। কিন্তু শকিং ব্যাপার হচ্ছে নিত্যা সেই 2 জন ওয়ার্ড বয়ের মধ্যেও মাইকেলকে দেখতে পায়। নিত্যা অবাক হয়ে বলে দুটো মাইকেল একসাথে, এটা কি করে সম্ভব? তখনই ডক্টরের সন্দেহ হয়। সে নিত্যার আরও কিছু টেস্ট করায় এবং সেই টেস্টের রেজাল্টগুলো দেখার পরে সে নিত্যার সাথে কথা বলে। আবার ডক্টর বলে আসলে আপনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে আর এই রোগটা এক একজনের এক এক রকম হয়, তাই আপনার ক্ষেত্রেও রোগটা ভিন্ন হয়েছে। অর্থাৎ আপনি প্রত্যেক পুরুষের মধ্যে মাইকেলের চেহারা দেখছেন, এটা এক ধরনের ট্রমা। ডক্টরের কথাগুলো নিত্যা মেনে নিতে পারছিল না, এটা কি করে সম্ভব? সবাইকে সে মাইকেলের মতো কি করে দেখবে? অবশেষে নিজেকে সামলে নিয়ে নিত্যা ডক্টরকে বলে তার এই রোগটা কি কখনো ভালো হবে না? ডক্টর বলে দেখো নিত্যা, এটা অন্য সব রোগের মতো নয়, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যার ফলে এই রোগের কোনো ওষুধ হবে না। এই রোগকে সময় দিতে হবে, সময়ের সাথে ধীরে ধীরে এই রোগটা সারতে শুরু করবে। আর এর জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, তোমার সাবকনসিয়াস মাইন্ডকে আরো স্ট্রং বানাতে হবে। আর আপনার যে ছোট্ট মেমোরি লসটা হয়েছে সেটাও ফিরিয়ে আনার চেষ্টা করুন। আসলে এইসব মেমোরি লস এবং ডিসঅর্ডারগুলো ট্রিগারের মাধ্যমেই ভালো হয়ে যায়, কিন্তু কোনটায় কোন ঘটনা থেকে ট্রিগার হবে সেটা বলা যায় না। তাই তুমি তোমার দিক থেকে স্ট্রেস না নিয়ে শুধু চেষ্টা চালিয়ে যাও। নিত্যা যখন আবারও তার কেবিনে ফিরছিল তখনই নিত্যার অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিত্যা এবং তার আরও এক বান্ধবী তারা একটা আর্ট গ্যালারি দেখতে যায়। সেখানকার পেন্টিংগুলো নিত্যার বেশ ভালো লাগে। আর সেই আর্ট গ্যালারিতেই তাদের দুজনের আরও একজন মিউচুয়াল ফ্রেন্ডের সাথে দেখা হয়। তারা 3 জন একই সাথে কথা বলছিল আর ঠিক তখনই সেখানে চলে আসে মাইকেল। এই মাইকেলের লিঙ্ক আপটা হচ্ছে একটু দূরে, মানে নিত্যার ফ্রেন্ডের ফ্রেন্ড, এরকম বিষয়টা আর কি।
আর এই আর্ট গ্যালারিতে যেসব পেন্টিংগুলো প্রদর্শনী করা হচ্ছিল সেগুলো মাইকেলেরই। তো মাইকেল হচ্ছে একজন আর্টিস্ট। তো মাইকেলের যে ফ্রেন্ড ছিল সেখানে নিত্যা এবং তার বান্ধবীর সাথে মাইকেলকে পরিচয় করিয়ে দেয়। নিত্যা খেয়াল করে আর্ট গ্যালারিতে যেসব পেন্টিং রয়েছে সেই সবগুলোই ছিল মেয়েদের পেন্টিং। নিত্যা বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যে আপনার সব পেন্টিংয়ের মধ্যে মেয়ে কেন, অন্য কিছু কেন নয়? তখন মাইকেল হেসে বলে, বিকজ উমেন আর দ্য মোস্ট বিউটিফুল ক্রিচার অন দ্য আর্থ। এছাড়া এমন অনেক বড় বড় পেইন্টার বা আর্টিস্ট রয়েছে যারা সবসময় মেয়েদের ছবি আঁকত। আর এরপরে তারা আরও কিছুক্ষণ কথা বলতে শুরু করে। একটু পরেই দেখা যায় নিত্যার বাকি যে দুই ফ্রেন্ড ছিল তারা একটু কাজে বাইরে চলে যায়। আর ওই সময়টাতে নিত্যা আর মাইকেল সেই আর্ট গ্যালারিতে ছিল। তখন তারা পেন্টিং নিয়ে কথা বলতে থাকে। আর মাইকেল নিত্যাকে বলতে শুরু করে যে তার প্রত্যেকটা পেন্টিংয়ের আলাদা আলাদা রিজন রয়েছে, মিনিং রয়েছে, কোনটা সে কি ভেবে এঁকেছে, কোনটার কি মিনিং রয়েছে, এই সব কিছুই মাইকেল নিত্যাকে বুঝিয়ে বলে। নিত্যাকে দেখা যায় খুবই আগ্রহের সাথে মাইকেলের কথাগুলো শুনছিল, কারণ তারও পেন্টিং অনেক আগ্রহ রয়েছে। নিত্যা এরপরেই মাইকেলকে বলে, আপনি খুব লাকি, নিজের প্যাশনকে ফলো করতে পারছেন। আসলে আমারও পেন্টিং অনেক আগ্রহ ছিল, প্যাশন হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু না পেরে এখন এই সব কিছু ছেড়ে আমাকে জব করতে হচ্ছে। আর এভাবেই তাদের মধ্যে কথা চলতে শুরু করে। দেখা যায় দুজনে একে অপরের সঙ্গ খুব উপভোগ করছিল, তাই তারা একে অপরের সাথে দুজনের কথা শেয়ার করছিল। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। নিত্যার যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার বিষয়ে জানার জন্য সেখানে দুজন পুলিশ চলে আসে। কিন্তু নিত্যার রোগ অনুযায়ী নিত্যা সেই দুইজন পুলিশ অফিসারের মধ্যেও মাইকেলকেই দেখতে পায়। সেই দুইজন পুলিশ অফিসার বলে, আপনার সাথে যে দুর্ঘটনা ঘটেছে আমরা সেটার ব্যাপারেই কথা বলতে এসেছি। কিছুক্ষণ পর পুলিশ চলে যায়। এদিকে নিত্যার মাইকেলের জন্য টেনশন হতে থাকে, কারণ সেই অ্যাক্সিডেন্টের পরে থেকেই মাইকেলের কোনো খোঁজ খবর নেই। এই জন্যই নিত্যা তার কয়েকজন ফ্রেন্ডসকে কল করে এবং মাইকেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারাও বলে তারা মাইকেলের সম্বন্ধে কিছুই জানে না, কারণ মাইকেলের খোঁজ খবর নেই। নিত্যা নিজে থেকেও মাইকেলকে বেশ কয়েকবার কল করার চেষ্টা করেছে, কিন্তু মাইকেলের ফোনটাই বন্ধ। নিত্যা এই সময়টাতে কল করতে করতে তার ওয়ার্ডের বাইরে চলে এসেছিল। আর ঠিক তখনই একজন আহত লোককে হসপিটালে নিয়ে আসা হচ্ছিল। নিত্যা দেখতে পায় আরে সেই আহত লোকটা তো মাইকেল, আর এই জন্য সে মাইকেল বলে চিৎকার করতে থাকে আর বলে তোমার কি হয়েছে। আর ঠিক তখনই একজন নার্স সেখানে দৌড়ে চলে আসে আর নিত্যাকে শান্ত করে বলে এই লোকটা মাইকেল নয়, উনি অন্য কেউ। নিত্যা আবারও একটা শক খায়। ঠিক তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে নিত্যা এবং তার আরও একজন বান্ধবী কফি খেতে একটা কফি শপে যাচ্ছিল। আর সেই কফি শপেও তারা দেখতে পায় সেখানে মাইকেল পেন্টিং করছিল। মাইকেল যখন নিত্যাকে দেখতে পায় সে তাকে চিনে ফেলে আর এসে তার সাথে কথা বলতে থাকে। সেই দিনের পরে থেকে এটা তাদের দ্বিতীয় সাক্ষাৎ। সেখানে কথা বলতে বলতে একটা সময় নিত্যা মাইকেলকে বলে, আমিও কি আপনার সাথে পেন্টিংয়ে হেল্প করতে পারি? মাইকেল বলে, কেন নয়। আর এরপরেই নিত্যাকে মাইকেল পেন্টিং করা শেখাতে শুরু করে। ঘটনা বর্তমানে চলে আসে। নিত্যাকে হসপিটালে তার এক কলিগ ফ্রেন্ড সারা দেখতে আসে। নিত্যা সারাকে দেখার পরে তাকেও একই কথা জিজ্ঞেস করে, মাইকেলের কি কোনো খোঁজ আছে, ও কোথায় চলে গেছে? সারা বলে, আমরাও জানি না, হঠাৎ করেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরে সারা নিত্যাকে জিজ্ঞেস করে এত বড় একটা দুর্ঘটনা কিভাবে হলো, সেদিন আসলে কি হয়েছিল। কিন্তু নিত্যা মনে করার চেষ্টা করেও কিছুই মনে করতে পারে না যে সেই দিন কিভাবে কি হয়েছিল। সারা বলতে থাকে, তোমার এত বড় এক দুর্ঘটনা ঘটে গেল, তারপরও মাইকেল তোমাকে দেখতে আসলো না। আমার তো মাইকেলকে একেবারে বাটপার মনে হচ্ছে, সে কি তোমাকে ঠকিয়ে চলে গেছে? সারা এরপরে আরও বলে, তুমি একটু ঠিক ভালো করে মনে করো তো, সেই দিন দুর্ঘটনার আগে কি তোমার সাথে মাইকেলের ঝগড়া হয়েছিল? আমার তো মনে হচ্ছে মাইকেল তোমাকে মারার চেষ্টা করে সেখান থেকে পালিয়েছে। নিত্যা বলে, আরে না, তুমি মাইকেলকে হয়তো চেনোই না, ও আমাকে অনেক ভালোবাসে, ও কখনো আমাকে মারার কথা চিন্তাই করতে পারে না। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। নিত্যা এবং তার এই ফ্রেন্ড সারা অফিসে এসেছিল। ঠিক তখনই নিত্যা সেখানে মাইকেলকে দেখতে পায়। জিজ্ঞেস করে, আরে আপনি এখানে কি করছেন? মাইকেল হেসে বলে, আপনার সাথে দেখা করতে চলে আসলাম। এরপরে মাইকেল বলে, আসলে আমার পেন্টিং নিয়ে একটা ডিলিং ছিল, আমাকে এখানেই আসতে বলা হয়েছে, তাই চলে এসেছি। এরপরে নিত্যও তার সাথে কিছুক্ষণ কথা বলে। মাইকেল তাকে জিজ্ঞেস করে তার অফিস কখন ছুটি হবে। সে তার জন্য ওয়েট করতে পারে, কারণ তার ডিলিং শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে। নিত্যও বলে ঠিক আছে। এরপরে অফিস শেষ করার পরেই দেখা যায় নিত্যা আর মাইকেল ঘুরতে বের হয়। আর এভাবেই তারা একে অপরের কাছে আসতে থাকে ধীরে ধীরে। তাদের এই কাছে আসাটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়, আর তাদের ভালোবাসার জার্নিটাও শুরু হয়ে যায়। ঘটনা বর্তমানে ফিরে আসে। নিত্যা আবারও ডক্টরের সাথে দেখা করে আর
বলে, ডক্টর আমি এসব কিছু আর নিতে পারছি না। আমি সবার মধ্যে মাইকেলকে দেখছি, এতে আমার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমার এই অবস্থা ভালো হবে কি করে? ডক্টর বলে, তোমাকে আগেই বলেছি স্ট্রেস নেওয়া যাবে না। তুমি তোমার প্রতিদিনকার রুটিন বদলে ফেলো। তোমাকে তো বলেছি এই ধরনের রোগ সারতে একটু সময় নেয়, আর তুমি এখন মোটামুটি সুস্থ, বাড়ি চলে যেতে পারো। এর একটু পরেই সেই ডক্টর বলে, ওয়েট, আমি তোমাকে একজন থেরাপিস্টের নাম্বার দিচ্ছি, তুমি তার সাথে যে দেখা করতে পারো। তার কাছ থেকে থেরাপি নিলে হয়তোবা তোমার কন্ডিশনটা একটু ভালো হতে পারে। এরপরে নিত্যাকে নিয়ে তার মা গ্রামের বাড়িতে চলে আসে, আর গ্রামের বাড়িতে নিত্যার বাবাকেও দেখা যায়। কিন্তু শকিং ব্যাপার হচ্ছে, নিত্যা তার বাবার মধ্যেও মাইকেলকেই দেখতে পাচ্ছিল। এদিকে নিত্যাকে দেখার পরেও তার বাবা তেমন একটা আগ্রহ দেখায় না। আসলে ছোটবেলা থেকেই নিত্যা এবং নিত্যার বাবার মধ্যে সম্পর্কটা ভালো ছিল না। দুজনের মতের মিল কখনোই হতো না। দুজন সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আর এই জন্যই তো নিত্যার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবার পরেও নিত্যার বাবা তাকে হসপিটালে দেখতে পর্যন্ত যায়নি। আর নিত্যার বাবার সাথে তার এমন সম্পর্ক হওয়ার কারণেই নিত্যা অন্য শহরে একা থেকে জব করে। এমনকি এই দুর্ঘটনার জন্য নিত্যার বাবা নিত্যাকেই দায়ী করে, আর বলে সে অসতর্ক ছিল আর এই জন্যই দুর্ঘটনা ঘটেছে। সেই দিন বিকেলবেলাতে ম্যারি দেখা করতে আসে নিত্যার সাথে। আসলে অন্য শহরে নিত্যা আর মাইকেল যে বাড়িতে ভাড়া থাকতো, সেই বাড়ির মালিক হচ্ছে এই ম্যারি। ম্যারি সেখানে এসে নিত্যাকে সাহস দিতে থাকে। এছাড়া ম্যারিরও জানা নেই যে সেই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল। কিছুক্ষণ কথা বলার পরে নিত্যা ও ম্যারিকে একই কথাই বলে যে মাইকেলের কোনো খোঁজ সে জানে কিনা, বা সেই দুর্ঘটনার পরে মাইকেল কি সেই বাড়িতে দ্বিতীয়বার এসেছিল কিনা। ম্যারি বলে, না, সে তো আর আসেনি। এছাড়া আমি তাকে ফোন করেছিলাম, তার ফোনটাও বন্ধ। এছাড়া আমি ঘর ঠিক করে দেবার কাজ শুরু করে দিয়েছি। সুস্থ হওয়ার পরে তুমি আমার বাড়িতে ফিরে আসবে তো? নিত্যা বলে, এখনো আমি কোনো কিছুর সিদ্ধান্ত নেইনি, আমি আপনাকে ভেবে জানাবো। এরপরেই তারা সেখানে আরও কিছুক্ষণ কথা বলে। এদিকে দেখা যায় নিত্যা একা সময় পেন্টিং করতে শুরু করে দেয়। আসলে সে ভেবেছিল মাইকেল এবং তার সাথে যেহেতু পেন্টিং নিয়েই যোগাযোগটা হয়েছিল, তাই হয়তোবা এই পেন্টিং করলে তার সেই 5 দিনের পুরনো ঘটনা মনে পড়ে যেতে পারে, বা এই রোগটা ভালো হবার সুযোগ রয়েছে। এরপরেই দেখা যায় আবারও সেই ফ্রেন্ড সারা নিত্যার সাথে দেখা করতে আসে আর বলে, তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক সেইভাবে পুলিশ স্টেশনে যেয়ে মাইকেলের মিসিং কমপ্লেন লিখেছি, কিন্তু পুলিশ সবকিছু শোনার পরে এই কেসে একেবারেই গুরুত্বই দিচ্ছে না। তাদের কথা একটাই, ছেলেটি মেয়েটির সাথে লিভ ইন রিলেশনশিপে ছিল, এরপরেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে। এর বোঝা কেই বা চাইবে এরকম একটা বোঝা কাঁধে নেওয়ার জন্য? এই জন্য মাইকেল নিত্যাকে ঠকিয়ে চলে গেছে। নিত্যা বলে, মাইকেল তো এমনটা কখনো করতেই পারে না। সারা বলে, আমি এই বিষয়ে তেমন কিছুই বলতে পারছি না। যাই হোক, আজকে আমি আসার সময় সন্দীপকেও নিয়ে এসেছি। এরপরেই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় এই সন্দীপ ছিল নিত্যা যে অফিসে কাজ করত সে অফিসেরই ম্যানেজার। আর এই সন্দীপ নিত্যাকে মনে মনে ভালোবাসত। শুরুতে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু বেশ কিছুদিন পরে সন্দীপ নিত্যাকে প্রপোজ করে বসে, কিন্তু নিত্যা রিজেক্ট করে দেয় আর বলে এখন আপাতত সে কোনো রিলেশনশিপে যেতে চাইছে না। আর এরপরেই পরপর অনেকবার সন্দীপ তাকে প্রপোজ করে বসে, কিন্তু বারবার নিত্যা একই কথা বলে। আর এই সন্দীপই নিত্যার সাথে দেখা করতে এসেছে। নিত্যা তার সাথে দেখা করে। সন্দীপ প্রথমেই সে কেমন আছে, এখন কেমন বোধ করছে এসব জিজ্ঞেস করে। এরপরে সন্দীপ তাকে জিজ্ঞেস করে, তুমি অফিসে তো আবার ফিরে আসবে, জয়েন করবে তাই তো? নিত্যা বলে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, মা তো আমাকে যেতেই নিষেধ করেছে, বলেছে এখানেই থেকে যাবার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করব। সন্দীপ বলে, আমার মনে হয় তোমার জবে জয়েন করা উচিত, কারণ কাজের মধ্যে ডুবে থাকলে তোমার মনটা ডাইভার্ট হবে। ঠিক তখনই নিত্যার মনে পড়ে মাইকেলও ঠিক তাকে এমনভাবেই বোঝাতো, আর নিত্যা এতক্ষণ সন্দীপের ভেতরে মাইকেলের চেহারাই দেখছিল। নিত্যা বলে, তুমি তো আমার সমস্যার কথা জানোই, এছাড়া আরও অনেকেই জানে। এমন একটা সমস্যা নিয়ে আমি কিভাবে জবে জয়েন করব আর কাজই করব কিভাবে? পরের দিন নিত্যা তার মাকে নিয়ে আবারও হসপিটালে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই নিত্যার চোখে পড়ে রাস্তায় একজন লোক পেন্টিং করছিল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নিত্যা দৌড়ে তার কাছে চলে যায় আর লোকটাকে জিজ্ঞেস করে, মাইকেল তুমি কেমন আছো? কারণ নিত্যা তার মধ্যেও মাইকেলকে দেখতে পাচ্ছিল। কিন্তু সেই লোকটা হিন্দিতে কথা বলে যে, ম্যাডাম আপনার কি চাই? ঠিক তখনই নিত্যার আরও দুজন পরিচিত লোক সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে মা তোমার, এমন করছো কেন? নিত্যা দেখতে পায় তাদের ভেতরেও সে মাইকেলের চেহারাই দেখছে। এই বিষয়টা নিত্যা আর নিতে পারছিল না, প্রচণ্ড ঘাবড়ে যায় আর হতাশ হয়ে দৌড়ে বাড়ি ফিরে যায়। নিত্যার বাবা তাকে বলে, তুমি তো হসপিটালে গিয়েছিলে তোমার মায়ের সাথে, তোমার মা কোথায়?
আর তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে কি করে? নিত্যা কিছু না বলেই তার রুমে চলে যায়। এদিকে দেখা যায় এর কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে নিত্যাদের বাড়িতে। পুলিশের আসলে এতক্ষণে টনক নড়েছে মাইকেলের কেসটা নিয়ে। এছাড়া তার দুর্ঘটনা কিভাবে হলো সেটার বিষয়ে জানতে এসেছিল। পুলিশ নিত্যাকে জিজ্ঞেস করে, আপনারা তো একই ফ্ল্যাটে থাকতেন, সেই দুর্ঘটনার আগে আপনার আর মাইকেলের সাথে কি কোনো ঝগড়া হয়েছিল? পুলিশ সেখানে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে জানতে পারে নিত্যা মাইকেলের বাবা মা সম্বন্ধে কিছুই জানে না, এমনকি তাদের ঠিকানা ফোন নাম্বারও তার কাছে নেই। এটা শোনার পরে পুলিশ নিত্যের মা এবং নিত্যাকে কথা শোনাতে থাকে যে এভাবে হুট করে একজন অপরিচিত মানুষকে বিশ্বাস করে আপনি তার সাথে একই ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন কি করে। এরপরে নিত্যার মাকে কথা শোনায়, আপনার মেয়ে শহরে চাকরি করতে গেছে, কোথায় থাকছে কার সাথে থাকছে এগুলো খোঁজ খবর নেবেন না? এতটা কেয়ারলেস হলে কি করে হবে? এরপরে পুলিশ যাবার সময় বলে, আমরা যদি মাইকেলের কোনো খোঁজ পাই তাহলে অবশ্যই আপনাদের জানাবো। পুলিশ যাবার পরপরই দেখা যায় সেখানে প্রতিবেশীরা আসতে শুরু করে। নিত্যার বাবাকে তারা জিজ্ঞেস করছিল পুলিশ এখানে কেন আসলো। এক কথায় দুই কথায় গ্রামবাসীদের মধ্যে কথাটা ছড়িয়ে পড়ে যে নিত্যা অন্য শহরে যে চাকরি করার নামে অন্য ছেলের সাথে একই ফ্ল্যাটে থাকতো, তারপর আবার বিয়ে ছাড়া। আর এটা নিয়েই গ্রামের মধ্যে ছিছি পড়ে যায়। গ্রামের মহিলারা নিত্যাকে নিয়ে বিভিন্ন গসিপ করতে শুরু করে। মহিলারা বলাবলি করছিল নিত্যা বিয়ের আগেই ছেলেটিকে সব দিয়ে দিয়েছে, আর এই জন্য ছেলেটি এখন তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। আর এই ধরনের আরো অনেক বাজে বাজে কথা তারা নিত্যাকে নিয়ে বলছিল। নিত্যা এসব কথা নিতে পারছিল না। অন্যদিকে আবার মাইকেলের কোনো খোঁজ নেই, কি করবে বুঝতে পারছে না। এদিকে খাবার টেবিলে বসার সাথে সাথে নিত্যের বাবাও শুরু হয়ে যায়, তুমি আমাদের একমাত্র মেয়ে, তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে, উল্টো তোমার জন্য গ্রামবাসীদের সামনে আমরা মুখ দেখাতে পারছি না, তারা আমাদের নিয়ে ছিছি করছে। এই ধরনের আরো অনেক কথা। নিত্যা একেবারেই বিরক্ত হয়ে পড়ে আর এরপরেই বলে আর নয়। তাই সে ঠিক করে এবার সে শহরে চলে যাবে, সেখানেই থাকতে শুরু করবে। নিত্যা সন্দীপকে ডাকে। সন্দীপ সেই খবর শোনার পরে নিজেই চলে আসে নিত্যাকে নেয়ার জন্য। যদিও তার মা তাকে বাধা দেয়, নিত্যা বলে এখানে থাকলে এই ধরনের কথা শুনতে শুনতে সে আরো অসুস্থ হয়ে পড়বে, সে শহরে যেয়ে আবারও জব শুরু করবে। আর তার মাকে আসতে হবে না, সে একাই ডক্টরের কাছে চলে যেতে পারবে। সে চলে যায় সন্দীপের সাথে। এরপর এই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। নিত্যা আর মাইকেল একদিন ঘুরতে বের হয়েছিল। নিত্যা মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস? তুমি কি আমাকে বিয়ে করবে? মাইকেল বলে, তোমার কি মনে হয়? আর পাগলি, আমি অবশ্যই সিরিয়াস, কিন্তু তার আগে আমার একটা বাড়ি দরকার, যেখানে আমি আমার শখের পেন্টিংগুলো সাজিয়ে রাখবো। আর এছাড়া একটা নিশ্চিত ইনকামের জন্য আমার একটা জবও দরকার। এই দুটো সেটেল হয়ে গেলেই আমি আমার বাড়িতে আমাদের বিয়ের কথা বলবো। আচ্ছা নিত্যা, একটা কাজ করলে কেমন হয়? বিয়েটা লাইফের অনেক বড় একটা ডিসিশন, চলো না তুমি আর আমি একসাথে থাকতে শুরু করি লিভিনের মতো। তাহলে আমরা একে অপরের আরো কাছে আসতে পারবো, নিজেদের আরো ভালো করে জানতে পারবো। এতে করে ডিসিশনটা নিতে আমাদের অনেক ভালো হবে। নিত্যা রাজি হয়ে গিয়েছিল। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে। নিত্যা এবং তার ফ্রেন্ড সারা তাদেরই বাসায় আসে। নিত্যা আসলে তার এই ফ্রেন্ডের বাড়িতেই বেশ কিছুদিন থাকবে, সেখানে সন্দীপ এসেছিল। এরপরে সন্দীপ নিত্যার সাথে বসে কথা বলে। আসলে সন্দীপ নিত্যার জন্য একটা অ্যাপ বের করেছিল খুঁজে, আর এই অ্যাপের মাধ্যমে মানুষের ফেস সে আইডেন্টিফাই করতে পারবে। মানে নিত্যা যাকেই দেখবে তার ফটো ক্লিক করবে আর সেখানে সেই লোকটার ডেটা ফিট করে দেবে। আর প্রথমেই সে সন্দীপেরটাই করে। পরের দিন নিত্যা জবে আসে আর সেখানে তার অফিসে থাকা মেল কলিগদের চেহারায় সে মাইকেলের ফেসই দেখতে পায়। যাই হোক, এরপরে সারা আর নিত্যা থানায় চলে আসে। মাইকেলের মিসিং কমপ্লেন লেখানো হয়েছিল, সেটার ব্যাপারে খোঁজ নেবার জন্য, কিন্তু পুলিশ এখনো কোনো আপডেট পায়নি, যার ফলে তারা হতাশ হয়ে থানা থেকে ফিরে আসে। রাতের বেলা খাবার সময় নিত্যা তার বান্ধবীকে জানায় সে তার আগের জায়গায় চলে যাবে আর সেখানে থাকতেই তার ভালো লাগবে। নিত্যার ফ্রেন্ড বাধা দেয় আর বলে, তুমি আবারও সেই পুরাতন ঘরে কেন যাবে? এখানেই থাকো, আমার এবং আমার হাজবেন্ডের, তুমি থাকাতে কোনো প্রবলেম নেই। নিত্যা বলে, আরে এমন কোনো বিষয় নয়, আসলে আমি পুরনো ঘরে ফিরে যেতে চাইছি। সেখানে যাবার পরে সেখানের কোনো জিনিস দেখে যদি আমার স্মৃতি মনে পড়ে যে মাইকেল আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিল, ডক্টর বলেছে পুরনো জিনিস দেখলে আমার মেমোরি ট্রিগার হতে পারে, আমি সেটার জন্যই যাচ্ছি। পরের দিনই নিত্যা সন্দীপকে নিয়ে তার সেই বাড়িওয়ালা ম্যারির বাড়িতে চলে আসে। ম্যারির একটা ছোট্ট মেয়েও ছিল, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল নিত্যাকে দেখার পরে অনেক খুশি হয়ে যায়। আসলে তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো ছিল। ম্যারি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, ঘরের কাজ এখনো চলমান রয়েছে, যদি নিত্যা চায় তাহলে সে অ্যাডজাস্ট করে এখনই থাকতে শুরু করতে পারবে। নিত্যা তার পুরাতন ফ্ল্যাটটাকে আবারও ঘুরে ঘুরে দেখে, যাতে পুরাতন স্মৃতিগুলো তার মনে পড়ে। আর ঠিক তখনই নিত্যার হাতে ধাক্কা লেগে কিছু পেন্টিং পড়ে যায়, যেগুলো ছিল মাইকেলের। আর যেহেতু মাইকেলের পেন্টিং ছিল, তাহলে অবশ্যই সেগুলো মেয়েদের থাকবে। পেন্টিংগুলো নিত্যা দেখছিল,
তখনই একটা পেন্টিং দেখার পরে তার কিছু একটা আবছা মনে হতে থাকে, কিন্তু কি মনে হচ্ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। যাই হোক, নিত্যা সেখান থেকে চলে আসে। পরের দিন অফিস শেষে সে তার নতুন বাসায় শিফট হয়ে যায়, একাই থাকতে শুরু করে। কিন্তু তার পরের দিন দেখা যায় নিত্যা তার বাসার সামনেই একজন লোককে দেখতে পায়, এবং অবশ্যই তার মুখেও সে মাইকেলের ফেসটাই দেখছিল। নিত্যা বুঝতে পারছিল না এটা কি মাইকেল না অন্য কেউ, কিন্তু নিত্যা খেয়াল করছিল এই লোকটা বেশ খানিকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ তাকে অবজার্ভ করছে। সেই দিন বিকেলবেলাতে দুইজন লোক নিত্যার বাসায় আসে, আর এরা ছিল মাইকেলের ভাই এবং মাইকেলের বাবা। তারা আসলে মাইকেলের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল। মাইকেল তার পরিবারকেও জানিয়ে যায়নি যে সে কোথায় গেছে। মাইকেলের ভাই মার্টিন বলে, হ্যাঁ জানি মাইকেল একটু খামখেয়ালি, কখন কোথায় যায় বলে যায় না, কিন্তু এতদিন তো ওর ফোন বন্ধ থাকার কথা নয়। তুমি কি কিছু জানো মাইকেল কোথায় গেছে? নিত্যা বলে, আমি নিজেই মাইকেলকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে না পেয়ে আমার টেনশন হচ্ছিল, এই জন্য আমি পুলিশ স্টেশনে কমপ্লেন পর্যন্ত করেছি। আমি মাইকেলের ব্যাপারে কিছুই জানি না। এদিকে এবার শহরে আসার পরে সন্দীপ সবসময় তাকে অফিসে নিয়ে যেত এবং দিয়ে আসতো, অর্থাৎ পিক অ্যান্ড ড্রপ করত। পরের দিন সকালবেলাতেই সন্দীপ তাকে আসে রোজকার মতো অফিসে নিয়ে যাবার জন্য। নিত্যও তার সাথে যেতে শুরু করে, কিন্তু বাইকে ওঠার কিছুক্ষণ পরেই সন্দীপের কল আসে নিত্যের কাছে, অর্থাৎ যে লোকটা নিত্যাকে নিয়ে যাচ্ছিল সে আসলে সন্দীপ নয়। যে লোকটা নিত্যাকে নিয়ে যাচ্ছিল সে ছিল মাইকেলের ভাই মার্টিন। আসলে মার্টিনের সন্দেহ হচ্ছিল যে মাইকেল কোথায় গেছে সেটা নিত্যা জানে, কিন্তু বলছে না, এই জন্য তাকে একা নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এদিকে নিত্যার সন্দেহ হচ্ছিল, এই জন্য তার সেই অ্যাপটা দিয়ে মার্টিনকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, আর সেখান থেকে সে নিশ্চিত হয়ে যায় এটা সন্দীপ নয়, অন্য কেউ। মার্টিন নিত্যাকে বলে, আমি শুনেছি সব পুরুষের চেহারার মধ্যেই নাকি মাইকেলকে দেখতে পাও, খুবই অদ্ভুত একটা রোগ। এই রোগটা আমার মনে হয় দুটো কারণে হতে পারে, হয় তুমি মাইকেলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো এই জন্য, নয়তোবা মাইকেলের কোনো আচরণ বা ঘটনা তোমাকে অনেক বেশি পেরেশান করছে। আর আমার মনে হচ্ছে মাইকেল কোথায় আছে সেটা তুমি জানো, তাই আমি যতদিন না পর্যন্ত সত্যিটা খুঁজে বের করতে পারবো বা আমার সন্দেহ পুরোপুরি কেটে যাবে, আমি তোমার আশপাশেই ঘোরাফেরা করতে থাকবো সত্য উদ্ঘাটনের জন্য। নিত্যাকে রাস্তার মাঝেই সেখানে রেখে মার্টিন চলে যায়। এদিকে এইসব কিছু শোনার পরে নিত্যার স্ট্রেস অনেক বেড়ে যায়। একটা সময় স্ট্রেস নিতে না পেরে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নিত্যার যখন জ্ঞান ফেরে সে চোখ মেলে দেখে সে হসপিটালে। সন্দীপ তাকে হসপিটালে নিয়ে এসেছিল। হসপিটালে সন্দীপ যখন নিত্যাকে দেখার জন্য আসে, নিত্যা দেখা যায় সন্দীপকে দেখার পরেই ভয় চিৎকার করতে থাকে। ডক্টর অবশেষে সন্দীপকে সেখান থেকে চলে যেতে বলে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। নিত্যা একদিন মাইকেলের পেন্টিংগুলো দেখছিল, তখনই হঠাৎ করে একটা মেয়ের পেন্টিং দেখার পরে নিত্যার একটু সন্দেহ হয়। তার আসলে মনে হচ্ছিল এই মেয়েটাকে একদিন কোন এক কফি শপে সে দেখেছিল। নিত্যা ঠিকঠাকভাবে মনে করতে পারছিল না, আর এই জন্য মাইকেলকে বলে, এই মেয়েটাকে আমি হয়তোবা কোথাও দেখেছি, এই মেয়েটা কে? তখন মাইকেল বলে, কে আবার হতে যাবে, আমার পেন্টিংগুলোতে যেসব মেয়েরা রয়েছে তারা সবাই আমার ইমাজিনেশন, কল্পনা। ঘটনা বর্তমানে চলে আসে। রাতের বেলা নিত্যা বাড়ি ফিরেছিল, আর তখনই তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। এরপরে মাঝরাতে হঠাৎ করে আবারও নিত্যার ঘুম ভেঙে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল তার ফ্ল্যাটের দরজা কেউ বারবার নক করছিল। নিত্যা একাই ছিল, এজন্য প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ভয়ে সে দরজাটাই খুলছিল না। যাই হোক, কোনোভাবে রাত পার করার পরে সকালবেলাতে যখন সে দরজা খুলে দেখতে পায় দরজার সামনে কিছু জিনিস এলোমেলোভাবে পড়ে আছে। এছাড়া দরজায় কিছু স্ক্র্যাচের চিহ্নও রয়েছে, যেটা আগে ছিল না। আর এটা থেকে নিত্যা বিশ্বাস করে নেয় যে গতকাল রাতে কেউ নিশ্চয়ই এসেছিল তার ফ্ল্যাটে ঢোকার জন্য। নিত্যার ভয়টা আরও বেড়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পরে নিত্যাকে দেখার জন্য তার ফ্ল্যাটের সন্দীপ চলে আসে। নিত্যা প্রথমেই সন্দীপকে সেই অ্যাপ দিয়ে আইডেন্টিফাই করে। সন্দীপ তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? এরপরে নিত্যা গতকাল তার সাথে মার্টিন যা যা করেছে সবকিছু খুলে বলে। এছাড়া কালকে রাত থেকে কেউ যে তাকে ফলো করেছিল, মাঝরাতে কেউ তার ফ্ল্যাটে এসেছিল, এই সবকিছুই সে সন্দীপকে বলে। তার কাছে মনে হচ্ছিল এই সবকিছুর পেছনে মার্টিনই রয়েছে। আর এই সবকিছু নিয়ে নিত্যা অনেক বেশি পেরেশানির মধ্যে রয়েছে। সে কি করবে বুঝতে পারছে না। মার্টিন আসলে তাকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু এই বিষয়টা নিত্যা আর মেনে নিতে পারছিল না। সন্দীপ তাকে পরামর্শ দেয় মার্টিনের নামে থানায় যে একটা কমপ্লেন করে রাখা দরকার। যদি সে নিত্যার কোনো বিপদ ঘটায় তাহলে পুলিশ সেই বিষয়টা দেখে নেবে। নিত্যার কাছেও এই বিষয়টা ঠিক মনে হয়, আর এই জন্য সে থানায় চলে যায় মার্টিনের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে তারা একটা শকিং ব্যাপার জানতে পারে যে মার্টিন আসলে নিজেই একজন পুলিশ অফিসার, কিন্তু আপাতত সে সাসপেনশনে রয়েছে। এরপরে সন্দীপ সেই পুলিশ অফিসারকে বলে, মার্টিন পুলিশ অফিসার হয়েছে তাতে কি, সে একটা মেয়েকে এভাবে তো হ্যারাস করতে পারে না। তখন সেই পুলিশ অফিসার বলে, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা, কিন্তু গতকাল রাতে যে মার্টিনই এসেছিল সেটারই বা কি প্রমাণ রয়েছে? আসলে সে একজন পুলিশ অফিসার,
তার বিরুদ্ধে কমপ্লেন করতে গেলে শক্ত প্রমাণ লাগবে। আর এই জন্য থানা থেকে ফিরেই সন্দীপ নিত্যার ফ্ল্যাটের সামনে সিসিটিভি ক্যামেরা অ্যাটাচ করে দেয়। পরের দিন সকালবেলাতে ফুটেজ দেখার পরে জানা যায় যে মার্টিন গতকাল রাতেও এসেছিল নীলার ফ্ল্যাটে ঢোকার জন্য। সে চেষ্টাও করেছিল দরজা ভাঙার জন্য, কিন্তু পারেনি। এরপরে সেই ফুটেজ যখন সন্দীপ দেখে, সে বুঝতে পারে এটা তো মার্টিন নয়, এটা মাইকেল। সন্দীপ যখন এই বিষয়টা পুলিশকে জানায়, পুলিশ পুরো বিষয়টা শোনার পরে অনেক বেশি কনফিউজড হয়ে যায় আর বলে, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমত আপনারা মাইকেলের নামে মিসিং কমপ্লেন লেখালেন, এরপরে মার্টিনের নামে কমপ্লেন করতে আসলেন, এখন আবার এসেছেন মাইকেলের নামে কমপ্লেন করতে। সে নাকি আপনার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছে। কে মিসিং, কে ডিস্টার্ব করছে একটু ক্লিয়ারলি বলুন। এদিকে নিত্যাও মাইকেলের উপরে রেগেছিল আর এই জন্য সে থানায় মাইকেলের বিরুদ্ধেও কমপ্লেন করে আর পুলিশ অফিসারকে বলে, মাইকেল কেন এমনটা করছে সেটা আপনারা না হয় মাইকেলকে জিজ্ঞেস করে নেবেন। সন্দীপ আবারও নিত্যাকে তার ফ্ল্যাটে ছেড়ে দেবার জন্য আসে, কিন্তু সেখানে আসা পরে নিত্যা চমকে যায়, কারণ তার ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তখনই নিত্যের স্পষ্ট মনে ছিল যাবার সময় ফ্ল্যাটের দরজা সে আটকে গিয়েছিল। আর তখনই নিত্যাকে শক করে দিয়ে সেখানে মাইকেল চলে আসে আর মাইকেল হাসতে হাসতে বলে, হাই নিত্যা, কেমন সারপ্রাইজ দিলাম, তুমি কেমন আছো? মাইকেল নিত্যাকে জড়িয়ে ধরে। নিত্যা তাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে না পেয়ে পাগল হয়ে গেছি। আরে আমাদের সেদিন ঝগড়া হয়েছিল না, তাই রাগ করে আমি ছোটখাটো একটা ট্রিপে চলে গিয়েছিলাম আর সেখানে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, এই জন্য আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এভাবেই মাইকেল নিত্যার সাথে অনেক ভালোবেসে কথা বলে, কিন্তু মাইকেলের এই বিষয়গুলো নিত্যার কেমন জানি আনকমফোর্টেবল লাগে। এছাড়া তার পুরনো স্মৃতিও ফিরে আসছে না, সে কি করবে বুঝতেই পারছিল না। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। নিত্যা একদিন বাইরে একটা মেয়েকে দেখে আর ঠিক তখনই মনে পড়ে এমন একটা পেন্টিং হয়তোবা সে মাইকেলের পেন্টিংগুলোর মধ্যেও দেখেছে। বাড়িতে এসে সে ক্রস চেক করে আর দেখতে পায় তার ধারণা সত্যি, মাইকেলের সেই পেন্টিংটা সেই মেয়েকে নিয়েই করা। আর তখনই নিত্যা বুঝতে পারে মাইকেলের এই পেন্টিংয়ে আঁকা মেয়েগুলো কোনো তার ইমাজিনেশন নয়, বরং তারা বাস্তবে এক্সিস্ট করে। নিত্যা মাইকেলকে কিছুই জানায় না, বরং সেই মেয়েটিকে সে ফলো করে আর একদিন সুযোগ বুঝে মেয়েটির কাছে যায়, মাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি বলে তার আর মাইকেলের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মাইকেলের ব্যবহার তার ভালো লাগেনি, এই জন্য সে তার সাথে ব্রেকআপ করে চলে এসেছে। বাসায় আসার পরে নিত্যা মাইকেলকে সরাসরি জানায়, তোমার যে ওই মেয়েটার সাথে আগে একটা অ্যাফেয়ার ছিল সেটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো কেন? মাইকেল বলতে থাকে, ওটা আমার অতীত ছিল আর অতীতকে আমি ভুলে যেতে চাই, এই জন্য অতীতকে আমি আর টানিনি, তুমি আমার বর্তমান, আর তোমাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কিন্তু মাইকেলের এই মিষ্টি কথায় নিত্যার পাত্তা দেয় না, দুজনের মধ্যে বিশাল এক ঝগড়া বেঁধে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। রাতের বেলা মাইকেল যখন ঘুমাচ্ছিল, নিত্যা চুপি চুপি তার কাছে আসে আর সেই অ্যাপটা দিয়ে মাইকেলের ফেসের একটা ফটো তোলে আর সেটার সাথে ডাটা সেট করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না। এতে নিত্যার সন্দেহ হয়। বাইরে এসে সে সন্দীপকে কল করে আর বলে, আমার সন্দেহ হচ্ছে আমার ফ্ল্যাটে আমার সাথে যে রয়েছে সে মাইকেল নয়। সবকিছু শোনার পরে সন্দীপ বলে, ওটা একটা অ্যাপ, ভুল হতেই পারে, ওটা তো মাইকেল, আমি নিজেও দেখেছি। নিত্যা বলে, না, শুধু অ্যাপের জন্য নয়, মাইকেলের ব্যবহার কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। এই মাইকেলের ব্যবহার একটু অন্যরকমই, আর এই জন্যই আমার সন্দেহ হচ্ছে। সন্দীপ বলে, ঠিক আছে, দেখি কি করা যায়। ফোন রাখার সাথে সাথেই দেখা যায় মাইকেল পেছন থেকে এসে নিত্যাকে হাক করে আর আদর করে তাকে ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় মাইকেল নিত্যাকে বলছিল, তোমার কি এখনো ঘুম আসছে না? চল আমরা একসাথে ঘুমাই। এভাবেই সে তাকে টাচ করতে শুরু করে, কিন্তু নিত্যার এসব ভালো লাগছিল না, এই জন্য সে তার থেকে দূরে সরার চেষ্টা করছিল। যাই হোক, তারা ডিনার সেরে নেয়। এরপরে রাতের বেলা নিত্যা যখন ঘুমাতে চলে যায়, তখনই হঠাৎ করেই মাইকেল তার রুমে আসে আর নিত্যাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই নিত্যার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। পরের দিন নিত্যা মাইকেলের সেই বন্ধুর কাছে যায় যার মাধ্যমে মাইকেলের সাথে তার প্রথম পরিচয় হয়েছিল। নিত্যার জীবনে যে এত কিছু ঘটে গেছে সেই সম্পর্কে মাইকেলের এই বন্ধুর কোনো ধারণাই নেই, এবং মাইকেলের ব্যাপারে নিত্যা তাকে জিজ্ঞেস করে, কিন্তু সেই ছেলেটা বলে মাইকেলের সাথে তার কোনো যোগাযোগ নেই এখন, আর সে কোথায় যেতে পারে তারও কোনো আইডিয়া নেই। নিত্যা সেখান থেকে চলে আসে আর আসার পরে একটা জিনিস বুঝতে পারে যে তার বাসায় যে রয়েছে সে আসলেই মাইকেল নয়, কারণ এই ছেলেটা মাইকেলের ঘনিষ্ঠ একজন বন্ধু। সে যদি ফিরেই আসতো তাহলে অবশ্যই এই ছেলেটা মাইকেলের ব্যাপারে জানতো। তার ফ্ল্যাটে ফেরার পরেই দেখতে পায় সন্দীপ এসেছিল। আসলে নিত্যাই তাকে
আসতে বলেছিল। নিত্যা সন্দীপকে বলে, আমি নিশ্চিত হয়ে গেছি আমার সাথে যে রয়েছে এই ফ্ল্যাটে সে মাইকেল নয়। এরপরে নিত্যা সন্দীপকে মাইকেলের একটা ছোট্ট ঘটনা বলতে শুরু করে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। মাইকেল তাকে লিভিনে থাকার প্রপোজ করেছিল, নিত্যা রাজি হয়েছিল। এরপরে তারা থাকতে শুরু করে। প্রথম প্রথম তাদের সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল, মাইকেলকে তার অনেক ভালো লাগতো। কিন্তু ধীরে ধীরে মাইকেলের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। অন্যদিকে নিত্যও ধীরে ধীরে বুঝতে পেরে যায় মাইকেল যে মেয়েদের ফটোগুলো তুলত সেগুলো আসলে কোনো তার কল্পনা নয়, বরং সেই সব মেয়েদের সাথে মাইকেলের সম্পর্ক ছিল। আর নিত্যা এইসব মেয়েদের খুঁজে বের করেছিল, তাদের সাথে কথা বলে ক্রস চেকও করেছিল। একটা মেয়ে তো নিত্যাকে বলেছিল যখন সে মাইকেলের সাথে লিভ ইন রিলেশনশিপে ছিল তখন তার কাছে মনে হচ্ছিল মাইকেল তাকে ঠকাচ্ছে, মাইকেলের আরও মেয়েদের সাথে সম্পর্কও রয়েছে। এই সব কিছু শোনার পরে নিত্যা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল যে মাইকেল তাকে ঠকাচ্ছে। বাসায় এসে সে মাইকেলকে সরাসরি প্রশ্ন করে আর তাকে চিটার বলে সম্বোধন করে। এতে মাইকেলও রেগে যায় আর বলে, হ্যাঁ, ছবিতে যেসব মেয়েরা রয়েছে তারা সবাই আমার টেম্পোরারি গার্লফ্রেন্ড এবং মডেল ছিল। আর তোমার কি মনে হয় তোমার মতো একটা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াবো? তুমিও বাকিদের মতোই আমার টেম্পোরারি মডেল। নিত্যা প্রচণ্ড রেগে যায়। মাইকেল তখন উল্টো নিত্যাকে মারতে শুরু করে এবং তাকে জোর করে একটা রুমের মধ্যে টেনে নিয়ে যায় তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার জন্য। আর এরপরেই ঘরের ভেতরে নিত্যাকে আটকে রাখে। এরপরেই পুরো ফ্ল্যাটে গ্যাস লিক করে সে ব্লাস্ট করে দেয়। আর তখনই মাইকেল সেখান থেকে চলে গিয়েছিল। আসলে নিত্যার ধীরে ধীরে সেই দুর্ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল। সন্দীপ সবকিছু শোনার পরে নিত্যাকে বলে, তুমি এই কথাটা পুলিশকে কেন বলনি এতদিন? নিত্যা বলে, আরে সন্দীপ, এই ঘটনাগুলো আমার একটু আগেই মনে পড়ল। তখন তারা আরো কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় সন্দীপ ধীরে ধীরে রেগে যাচ্ছিল। আর তখনই নিত্যা বুঝতে পারে তার সামনে যে লোকটা রয়েছে সে আসলে সন্দীপ নয়, মার্টিন। সেখান থেকে মার্টিনের কথা সে আরও জানতে পারে যে মার্টিন আর মাইকেল যমজ দুই ভাই। আর এই জন্য সেই রাতে সেই অ্যাপ দিয়ে মার্টিনকে সে আইডেন্টিফাই করতে পারছিল না। অন্যদিকে সিসিটিভি ফুটেজে মার্টিনকে দেখার পরে সন্দীপ বলেছিল যে এটা মাইকেল চলে এসেছে। এছাড়া একটু আগে নিত্যা যখন মাইকেলের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল সেখান থেকে সে জানতে পেরেছিল মাইকেল এবং মার্টিনের ব্যাপারে। একটু পরেই সন্দীপ সেখানে চলে আসে। আর সেখানে নিত্যার কথা থেকে আমরা জানতে পারি ফ্ল্যাটে আসার পরে যখন সে মার্টিনকে দেখেছিল সে চিনতে পেরে গিয়েছিল যেটা সন্দীপ নয় বরং মার্টিন। এই জন্য মার্টিন যাতে তার কথা বিশ্বাস করে তাই সে বলেছিল যে মাইকেল তাকে মারার চেষ্টা করেছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে ভুলবশত এই কথাগুলো সন্দীপ বলে ফেলে। আর এরপরেই মার্টিন এই সব জেনে যাওয়ার পরে তাদের তিনজনের ভেতরে অনেক লড়াই হয়, মারামারি হয়। সন্দীপ মার্টিনের সাথে পেরে ওঠে না আর এরপরেই তাকে অজ্ঞান করে ফেলে মেরে। ঠিক তখনই মার্টিন নিত্যাকে মারতে শুরু করে, তার গলা চেপে তার শ্বাস রোধ করার চেষ্টা করে। নিত্যা কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না। ঠিক ওই সময়টাতে মার্টিনের মাথায় কেউ আঘাত করে। এরপরে দেখা যায় সেটা আর কেউ নয়, ম্যারি ছিল। মার্টিন অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা দেখার পরে নিত্যার সেদিনের আরও একটা ঘটনা মনে পড়ে। নিত্যা মাইকেলের কাছে এসেছিল, সেই মেয়েদের বিষয় নিয়ে নিত্যার সাথে ঝগড়া হয় মাইকেলের। তাদের মধ্যে মারামারি ধস্তাধস্তি হয়। আর সেই ধস্তাধস্তিতেই সে একটা ফটো দেখতে পায়। ফটোটা ছিল ম্যারির ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলের। আর তখনই নিত্যা বুঝতে পারে মাইকেল আসলে ম্যারির ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলকেও শারীরিক নির্যাতন করেছে এবং তাকে মডেল হিসেবে ব্যবহার করেছে। আর তখনই নিত্যার মনে হয় যে বেশ কিছুদিন ধরে অ্যাঞ্জেল খুবই চুপচাপ এবং মনমরা হয়ে থাকে। আর এটা বুঝতে পেরে প্রচণ্ড রেগে যায় নিত্যা, মাইকেলকে মারধর করতে থাকে। নিত্যা বলতে থাকে, তুমি একটা নরপশু, জানোয়ার, ও একটা ছোট্ট মেয়ে, তুমি তাকেও ছাড়োনি। কিন্তু মাইকেলের ভেতরে কোনো অনুশোচনা ছিল না, সে উল্টো নিত্যাকে মারার চেষ্টা করছিল। নিত্যা নিজেকে বাঁচানোর জন্য আর নরপশু মাইকেলকে সাজা দেবার জন্য সেখানেই কোনো কিছু একটা দিয়ে মাইকেলকে বারবার আঘাত করতে থাকে, স্ট্যাব করতে থাকে, যার ফলে মাইকেল সেখানেই মারা যায়। ঝোঁকের বসে নিত্যা খুনটা করে ফেলেছিল, কিন্তু যখন তার হুঁশ ফিরে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এখন সে কি করবে, এই লাশটাকে গুম করবে কোথায়। কিছুক্ষণ ভাবার পরে নিত্যা দেখতে পায় তার বাড়ির পেছনে একটা বড় ট্যাঙ্কি রয়েছে। নিত্যা সেটার ভেতরেই মাইকেলের লাশটা ফেলে দেয়। আর ঠিক তখনই আরও একটা শকিং ব্যাপার দেখা যায়। নিত্যা এই কাজগুলো যখন করছিল ম্যারি জানালা দিয়ে সবকিছুই দেখে ফেলেছিল। কিন্তু ম্যারি এসব বিষয় কাউকে কিছুই বলেনি, কারণ সে আসলে জানতে পেরে গিয়েছিল এই নরপশু মাইকেল তার মেয়েকে অত্যাচার করেছে। কিন্তু বিধবা ম্যারি মাইকেলের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। আর এই জন্য যখন সেই নরপশুর শাস্তি পেয়েছে এতে সে খুশি হয়েছে আর কথাটা চেপে গিয়েছিল সবার কাছ থেকে। এদিকে নিত্যা মাইকেলের লাশটা গুম করার পরে আবারও ফ্ল্যাটে চলে আসে। তার পুরো ফ্ল্যাটটাই সে পরিষ্কার করে ফেলে একেবারে। তাদের ধস্তাধস্তিতে অলরেডি তার ফ্ল্যাটে থাকা গ্যাস সিলিন্ডারটা লিক হতে শুরু করেছে। তখন নিত্যার আরও একটা কথা মনে পড়ে, মাইকেলের ফোন। ধস্তাধস্তিতে
ফ্ল্যাটেরই হয়তোবা কোথাও একটা পড়ে গেছে। এই জন্য সে সেটা খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে নিজের ফোন থেকে সে মাইকেলের ফোনে কল করে। নিত্যা যখনই ফোনটা খুঁজে পায় তখনই সেই ফোনটা সে নিতে যাবে, আর ঠিক ওই সময়টাতে গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয় সেই ফ্ল্যাটে। ঘটনাক্রমে সেই দুর্ঘটনায় নিত্যা অনেক আহত হয় এবং তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়। এতে করে সে সবার মধ্যেই মাইকেলকে দেখতে শুরু করে। ঘটনা বর্তমানে চলে আসে। নিত্যা ম্যারির দিকে তাকায়, অর্থাৎ ম্যারি সবই জানতো, এটা নিত্যও বুঝতে পারে। এদিকে দেখা যায় সন্দীপেরও জ্ঞান ফিরে যায়। এরপরে মার্টিনের সাথে তারা তিনজন মিলে কি করেছিল সেটা আর দেখানো হয় না, কারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।